This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে একটু সব্যসাচীর কাছে যাই। সব্যসাচী, একটা প্রশ্ন এই মুহূর্তে ঘুরে ফিরে সামনে আসছে যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ আসন্ন? কারণ যে ছবি আমরা দেখছি, পরপর যে ছবি আসতেই থাকছে বাংলাদেশ থেকে, তা যথেষ্ট এই প্রশ্নকে চাগাড় দিচ্ছে। তুমি আহেলি, কারণ দুটো বিষয় তুমি দেখো, এই ঘটনা যখন ঘটল তখন আমরা কয়েকদিন আগে থেকে দেখছি আওয়ামী লীগ রীতিমতো টেলিফোনে রাস্তায় নেমেছিল। তারা বিভিন্ন সময় সাধারণ মানুষের সাথে আবার যোগাযোগ বাড়াতে চাইছিল, ফলে এবং এরপরে শেখ হাসিনার বার্তাতেও রয়েছে, ফলে কোথাও গিয়ে ইউনুস সরকারের দলবলের একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। দুই, বিএনপির সঙ্গে একটা দূরত্ব, যদিও গতকালের যে হামলার ঘটনা ঘটেছে তাতে কিন্তু বিএনপির একাংশ জড়িত ছিল, এমনটাই তথ্য সামনে এসেছে। বিএনপির আইনজীবী মহল তারাও ভাঙচুরে অংশ নিয়ে এসেছে। বিএনপি নেতা যতই এর থেকে দূরত্ব থাকুক না কেন, বিএনপির তরফে সরাসরি কোনো নির্দেশ না আসলেও বিএনপির একাংশ এতে জড়িয়ে পড়েছিল। ফলে স্পষ্টত যে বিএনপির একাংশ কিন্তু জামাতি বা ইউনুসের দলবলের দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলে বিএনপির অস্তিত্ব সংকট, সেই জায়গা থেকে বিএনপি বারবার গণতান্ত্রিক পথে একটা নির্বাচনের দাবি করছে। ফলে বর্তমান সরকারের সঙ্গে বিএনপির সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে দেশেরই সাধারণ মানুষের একাংশ, তারা নিঃসন্দেহে হাসিনাকে অনেকেই পছন্দ করতেন না, তারা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, কিন্তু তারপরে গত 6 মাসে যা দেখেছেন তারা, তাতে তাদের খুশি থাকার কোনো একটা কারণ নেই। ফলে সেই বাসিন্দাদের একাংশও কিন্তু তারা ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। চতুর্থ, ইউনুসের সেনাবাহিনীর একাংশ, দেশের সেনাবাহিনীর একাংশ, তারা কিন্তু দুটো ভাগে এই মুহূর্তে বিভক্ত। একদল যারা হচ্ছে ইউনুস জামাতি এদের সমর্থক, আর একদল যারা কিন্তু দেশের আইন মেনে তারা কাজ করতে তারা চাইছেন, যেমন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়েছেন তাদের মধ্যে একজন। ফলে সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব, এর থেকেও কিন্তু একটা গৃহযুদ্ধের আশঙ্কা। এর সঙ্গে যারা পুলিশ মহল, যারা ওই সোকল্ড জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রচুর মার খেয়েছিলেন, প্রচুর পুলিশ কর্মী নিহত হয়েছিলেন, তারাও কিন্তু এই অবস্থায় খুব একটা খুশি নয়। ফলে সার্বিকভাবে দেশে গৃহযুদ্ধের সমস্ত উপাদান মজুদ রয়েছে এবং ইউনুস সরকার তাদের ব্যর্থতা থাকতে, তাদের প্রশাসনিক ব্যর্থতা থাকতে, অর্থনৈতিক দিশা দেখানোর, সাংবিধানিক দিশা দেখানোর, গণতান্ত্রিক দিশা দেখানোর যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আসতে নতুন করে এই যে আওয়ামী লীগ বিরোধী একটা জিগির, এবং সেই জিগিরের টোটেম হিসেবে এই ধরনের ভাঙচুরের কথা বলছে, ভাঙচুরের পথে চলছে, তা গৃহযুদ্ধকে আরো উস্কে দিচ্ছে, কট্টরপন্থাকে আরো উস্কে দিচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে থেকে। অয়ন, গতকালও যখন তুমি ছিলে সেখানে আমরা দেখেছিলাম যে নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এবং বাংলাদেশের যে ছবিও আমরা দেখতে পাচ্ছি, দফায় দফায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সূত্র মারফত কি কোনো রকম কোনো বার্তা এসেছে? এখনো পর্যন্ত আসেনি, এবং সব্যসাচীর কথা সূত্র ধরেই বলা যায় একটা দেশ এই মুহূর্তে কার্যত বিধ্বস্ত, এবং সেটা গৃহযুদ্ধের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে। ইসকনের কলকাতা মুখপাত্র রাধারমন দাস গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি সরাসরি আফগানিস্তানে বামিয়ানদের যে বুদ্ধ মূর্তি, সেই মূর্তি যেভাবে তালিবানরা ভেঙে ফেলেছিল, তার সঙ্গে মুজিবুর রহমানের যে বাড়ি বা মূর্তি, সেই ভাঙার সরাসরি রেফারেন্স টেনেছেন, এবং এটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। এবং এই মুহূর্তেও বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে যথেষ্ট পুলিশি নিরাপত্তা রয়েছে, এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এবার কিন্তু বাংলাদেশে সুশীল সমাজের কণ্ঠরোধের চেষ্টা চলছে। আমরা শাওনের খবর গতকাল দেখিয়েছি, আমরা যেটা খবর পাচ্ছি আরেক অভিনেত্রী সোহানা সাবা, রাষ্ট্রের বিরুদ্ধে তিনি নাকি ষড়যন্ত্রে লিপ্ত আছেন, এই অভিযোগে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিছুক্ষণ আগে আটক করেছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশে একদিকে সুশীল সমাজের কণ্ঠরোধ, একদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ইউনুস প্রশাসন, একদিকে দেশের মৌলবাদী শক্তি ক্রমশ মাথাচাড়া দেওয়া, একদিকে দেশে একটা নৈরাজ্যের পরিবেশ, একদিকে দেশের অর্থনীতি কার্যত তলানিতে নামতে নামতে একটা চরম পর্যায়ে, তো অর্থনীতির পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের যা আবহ,
তাতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের নিরাপত্তা বাড়ানো এই যে সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত তো অত্যন্ত সমীচীন, এবং সেই সিদ্ধান্তের ছবি ঝলক এই মুহূর্তে ক্যামেরাতেও দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ঢোকার সমস্ত দিকের রাস্তাতে কড়া পুলিশি প্রহরা বসেছে। যদিও হাই কমিশনে বিগত দুদিন ধরে খুব একটা অ্যাক্টিভিটি হয়নি, কারণ যে দেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন তারাই দেশটাকে সঠিকভাবে চালাতে পারছে না, তারাই দেশের পরিস্থিতি সামলাতে এই মুহূর্তে কার্যত লেজে গোবরের অবস্থায় পড়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। সেই দেশের উপদূতাবাস তাতে এই মুহূর্তে আদৌ কেউ কোনো দাবি নিয়ে, কোনো চাহিদা নিয়ে আসবেন কিনা, এবং সেই আসার ক্ষেত্রে কী ধরনের ব্যবহার তিনি পাবেন, কারণ ভিসা এই মুহূর্তে বাংলাদেশ দেওয়ার মতো অবস্থায় আছে কিনা, আদৌ তারা দিতে সম্মত কিনা, কারণ নিজের দেশের নাগরিকদের নিয়েই যারা রীতিমতো বিড়ম্বনার শিকার, তারা অন্য দেশের নাগরিকদের কিভাবে সেই দেশে যাওয়ার ভিসা বা ছাড়পত্র দেবেন, সেটা একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। মুকুন্দপুর লাগোয়া বিস্তীর্ণ এলাকাতে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রচুর রোগী রয়েছেন। এখনো পর্যন্ত ভারত কেন্দ্রীয় সরকার তাদের আসার ক্ষেত্রে কোনো এমবার্গো জারি করেনি, কারণ ভারতীয় সরকার অনেক বেশি মানবিক। তারা এখনো পর্যন্ত এই রাস্তাটা খুলে রেখেছেন যে বাংলাদেশের মানুষ, তারা ট্রেন যেহেতু বন্ধ, বিমান পথে তারা আসবেন কলকাতায়, তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন, আরোগ্য লাভ করে ফিরে যাবেন। ফিরে যাওয়ার পর যদিও আবার তাদের মধ্যে অনেকেই ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষের ক্ষোভ সুর উগরে দেবেন, কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট সহনশীল এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা প্রত্যেকেই এখনো পর্যন্ত সহনশীল। কিন্তু এই সহনশীলতার পরিপ্রেক্ষিতে ক্রমাগত যদি সেই দেশে ভারত বিদ্বেষী, ভারত বিরোধী একাধিক পরিস্থিতি তৈরি হয়, এবং সেই দেশের অভ্যন্তরীণ যে ব্যবস্থা, শুধু যে প্রতিবেশী দেশ ভারত তার বিরুদ্ধে বিষোদ্গার চলছে এমন তো নয়, বাংলাদেশের মধ্যেই তো এই মুহূর্তে নাগরিকরা কার্যত আড়াআড়ি দুভাগে বিভক্ত, এবং একটা বড় অংশের মানুষ ইতিমধ্যে ক্ষুব্ধ, তিতিবিরক্ত। যেমনটা সব্যসাচী বলছিল, তারা নিজের দেশের এই যে গত 6 মাস এই পারফরমেন্সে কি পেলেন? তারা একটা স্টেবল অর্থনীতি পেয়েছেন, তারা কর্মসংস্থানের কোনো দিশা পেয়েছেন, তারা দেশের যে কূটনীতি, দেশের যে বিদেশ নীতি, তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত পেয়েছেন? উত্তর হচ্ছে না, তার একটা বড়সড় শূন্য। এই শূন্য তাদের প্রাপ্তি এই মুহূর্তে, অর্থাৎ তাদেরও তো ক্ষোভ বাড়ছে, তাদেরও তো বিদ্বেষ বাড়ছে। এই অবস্থা আদৌ কিভাবে সামাল দেওয়া যাবে? এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে এই মুহূর্তে সরাসরি যে ইনভলভমেন্ট, সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ। বারবার ইস্কনের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণকে বিনা কারণে প্রায় 3 মাস কারাগারের অন্তরালে আটকে রাখার অভিযোগ উঠছে। আইনজীবীদের বেশিরভাগ ক্ষেত্রে আদালতে যেতে দেওয়া হয়নি, যাওয়ার পরে তাদের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ হয়েছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্টেড হতে হয়েছে, এবং তারপর যখন হাইকোর্টে ইউনূস প্রশাসনের মুখ পুড়েছে, তখনও কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্টে এই যুক্তি বা ব্যাখ্যা দেওয়া যায়নি যে কেন ইস্কনের ওই সন্ন্যাসীকে 3 মাস কারাগারে আটকে রাখা হয়েছে। অতএব সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, একেবারে সব্যসাচীর কথা সূত্র ধরেই বলা যায়, সেটা কিন্তু কোথাও না কোথাও একটা গৃহযুদ্ধের দিকেই যাচ্ছে, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।